নমস্কার, আমি শোভন, নিউজ না ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাহুল নবীন ইডি ডিরেক্টর, তিনি এই মুহূর্তে কলকাতায় রয়েছেন সিজিও কমপ্লেক্সে। তিনি আজকে মেগা বৈঠক করবেন, আর সেই মেগা বৈঠকে তিনি 3টে হাই প্রোফাইল মামলার সংক্রান্ত বিষয়ে তিনি নির্দেশ দেবেন বলে আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। কোন 3টে হাই প্রোফাইল মামলা, সেই সংক্রান্ত বিষয়ে তিনি কি নির্দেশ দেবেন। এমনিতেই রাহুল নবীন গতকাল তিনি পা রেখেছেন কলকাতায়, আর কলকাতাতে পা রাখা মানেই যারা দুর্নীতিবাজ, সেই দুর্নীতিবাজদের বুক দুরু দুরু করছে, তাদের হৃদকম্পন বেড়ে গেছে, কালীঘাটে কাঁপুনি শুরু হয়েছে। গোটা রাজ্যের দুর্নীতিবাজরা তারা এখন গর্ত খুঁজছে, কোন গর্তে গিয়ে লুকোবে। দুর্নীতিবাজদের জম রাহুল নবীন ইডির ডিরেক্টর, তিনি এসে হাজির হয়েছেন। আর গোটা পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, কারণ রাহুল নবীন পা রেখেছেন এমন একটি মাসে, যে মাসটি তৃণমূল কংগ্রেস মনে করে জানুয়ারি মাস হচ্ছে তাদের কাছে মল মাস। এর আগেও রাহুল নবীন 2024-এর জানুয়ারি মাসে এই রাজ্যে পা রেখেছিলেন। কেন তিনি পা রেখেছিলেন নিশ্চয়ই সকলের মনে আছে, আমরা সে বিষয়ে আলোচনা করব। 2026-এর আবার জানুয়ারি মাসে তিনি পা রাখলেন, কেন তিনি পা রাখলেন সে বিষয়ে আলোচনা করব। আজকের মেগা বৈঠকে যে 3টে হাই প্রোফাইল মামলা, সেই হাই প্রোফাইল মামলা নিয়ে তিনি কি আলোচনা করবেন, আমরা এই সূত্র মারফত কি জানতে পারছি, সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি আমার দর্শকদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমাদের চ্যানেলের লিঙ্কগুলোকে শেয়ার করুন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন, আপনারা লাইক দিন। আপনাদের পক্ষে কিংবা বিপক্ষের মতামতই আমাদের চলার পথে পাথেয়। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনায় ঢুকবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখলাম যে ইডির রাহুল নবীন গতকাল তিনি কলকাতাতে পা রেখেছেন, আর রাহুল নবীন থেকে এই পা রাখা মানেই কিন্তু বিপদ। আপনারা মনে রাখবেন 2024-এর 9 জানুয়ারি রাজ্যে এসেছিলেন রাহুল নবীন। কখন? 2024 সালের এই ঠিক এরকম জানুয়ারি মাসের 9 তারিখে এসেছিলেন। আর তার আগে 4 দিন আগে 2024-এর 5ই জানুয়ারি ইডি আক্রান্ত হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতা মাফিয়া শেখ শাহজাহান, খুনে নারী পাচারকারী, ড্রাগ পাচারকারী শেখ শাহজাহানের হাতে আক্রান্ত হয়েছিল। রোহিঙ্গাদেরকে দিয়ে আক্রমণ করিয়েছিল সন্দেশখালীর মাটিতে। আর তারপরেই 9 জানুয়ারি রাজ্যে এসেছিল রাহুল নবীন। তারপরে শাহজাহানের কি হাল হয়েছে আর পশ্চিমবাংলার মানুষকে নিশ্চয়ই বিস্তারিত বলার কোনো প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না। গোটা পশ্চিমবাংলার মানুষ জানেন তারপর থেকে এখনো পর্যন্ত শেখ শাহজাহানের অবস্থা কি। যদিও সেই ইতি উতি চেষ্টা চালিয়ে যাচ্ছে এখান থেকে বেরোনোর, কিন্তু বেরোনোর তার যে কোনো পথ নেই, তার যে সমস্ত পথ ধীরে ধীরে বন্ধ হচ্ছে, এটা সে নিজে উপলব্ধি করতে পারছে। এই শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহানের কাণ্ডে যখন রাহুল নবীন এসেছিলেন 2024, তারপরে আবার এই 2026-এ তিনি এলেন, 22শে জানুয়ারি পা রাখলেন কলকাতার মাটিতে। 8ই জানুয়ারি এই কলকাতার মাটিতে যখন ইডি আবারও আক্রান্ত হলো, এবার শেখ শাহজাহানের মতো নেতাদের হাতে নয়, খোদ তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে, নেত্রী মমতা ব্যানার্জির হাতে আক্রান্ত। 8ই জানুয়ারি ইডি 2 জায়গায় হানা দিয়েছিল। তৃণমূল আর রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, তার সল্টলেকের দপ্তর, আর সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে বেআইনি কয়লা পাচারের টাকার তদন্ত চলছিল। এই বেআইনি কয়লা পাচার সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট আমি গতকাল 1 ঘন্টা হইচইতে আপনাদের বিস্তারিত আলোচনা করেছি। প্রতীক জৈন আর প্রশান্ত কিশোর কিভাবে এই কয়লা পাচারের টাকা দুটো বেআইনি কোম্পানির নাম করে, দুটো কোম্পানি, যে কোম্পানিগুলোর কোনো অস্তিত্বই নেই, অস্তিত্বহীন কোম্পানি, তাদের কোম্পানির অ্যাকাউন্টে হাওয়ালার মাধ্যমে প্রশান্ত কিশোর 13.5 কোটি আর প্রতীক জৈন 20 কোটি টাকা নিয়েছে। সেই সম্পর্কে বিস্তারিত গতকাল 1 ঘন্টা হইচই অনুষ্ঠানে প্রথম পর্ব আর শেষ পর্ব, দুটো পর্বে আমি আলোচনা করেছি। যারা সেটা দেখেননি তারা দেখে নেবেন, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে যে কিভাবে এই কয়লা পাচারের টাকা গেছে। সেই তদন্তে যখন ইডি এসেছিল, তখন মমতা ব্যানার্জি দ্রুত পৌঁছে যান, ইডির আধিকারিকদের কাজে বাধা দেন, সরকারি কাজে বাধা দেন, তাদের কাছ থেকে ফাইল কেড়ে নেন। এইটা হচ্ছে এই পরিবেশ। তারপরে মামলা যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর স্থগিতাদেশ দিয়েছে। আর সুপ্রিম কোর্ট বলেছে ওই দিন ঘটনার যে সিসিটিভি ফুটেজ তা সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ ইডির ফেভারেই সমস্ত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তখন ভাইপো হাত তুলে নেচে বলেনি সুপ্রিম কোর্টে ওদেরকে হারিয়ে দিলাম,
তখন আর ভাইপো নেচে বলছে না যে সুপ্রিম কোর্ট হারালাম, এবার নির্বাচনও হারাবো, এ কথা আর বলছে না। এই যে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া এই যে সুপ্রিম কোর্টের এই যখন রায়, সেই আবহে এখানে এসে পৌঁছেছে রাহুল নবীন। ইডি সূত্র মারফত আমরা যা জানতে পারলাম যে ইডির সমস্ত আধিকারিকদেরকে আজকে থাকতে বলা হয়েছে। রাহুল নবীন হাই প্রোফাইল যে 3টে মামলার তদন্ত করছে ইডি, সেই হাই প্রোফাইল 3টে মামলাকে তারা চিহ্নিত করেছে। আমরা ইডি সূত্র মারফত যে সম্পর্কিত বিষয়ে তিনি ইডির কি অবস্থান হবে আমরা যা জানতে পাচ্ছি, এখনো পর্যন্ত সূত্র মারফত যা জানতে পাচ্ছি, প্রথম যেটি হাই প্রোফাইল মামলা গ্রিন ফাইল ছিনতাই, সবুজ ফাইল ছিনতাই সংক্রান্ত মামলা। এই মামলাতে ইডি তারা কি পদক্ষেপ করবে, কিভাবে মমতা ব্যানার্জি যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে ভূমিকা পালন করেছেন সেই বিষয়ে ইডির কি অবস্থান হবে, সেই সংক্রান্ত বিষয়ে একটা নির্দেশ রাহুল নবীন দিতে পারেন বলে আমরা জানতে পাচ্ছি আজকের বৈঠকে। দ্বিতীয় যে হাই প্রোফাইল মিটিংটি হবে বলে আমরা জানতে পাচ্ছি, সেটা আইপ্যাক সংক্রান্ত হাই প্রোফাইল মিটিং, যেখানে আইপ্যাকের প্রতীক জৈন, প্রশান্ত কিশোর তার ব্যাপারে ইডি কি অবস্থান নেবে। প্রতীক জৈন গ্রেপ্তার হবেই, এটা পর্যবেক্ষক মহল বলছে যে প্রতীক জৈনের গ্রেপ্তার হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকে রাহুল নবীন তিনি এই বিষয় সংক্রান্ত ইডিকে হয়তো একটা কড়া অবস্থান নিতে বলবেন এবং প্রতীক জৈন যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। যে আমরা শেষ যে বিষয়টা নিয়ে হাই প্রোফাইল মামলা, কয়লা চুরির পান্ডা, সেই কয়লা চুরির পান্ডার ব্যাপারে যার কাছে কয়লা চুরির বিপুল টাকা গেছে, সেই টাকা শুধু তার নয়, তার স্ত্রী, তার শ্যালিকা, তাদের অ্যাকাউন্টে গেছে এবং হাওয়ালা মারফত গেছে, সেই সমস্ত তথ্য প্রমাণ ইডির কাছে রয়েছে। এই সংক্রান্ত বিষয়ে ইডির অবস্থান কি হবে সেই ব্যাপারে, এই যে তার শ্যালিকা 2023 থেকে বেপাত্তা, দেশ ছেড়ে পালিয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে ইডি কি অবস্থান নেবে। কয়লা চুরির কেসে বিনয় মিশ্রের ব্যাপারে ইডি কি অবস্থান নেবে। আর এই কয়লা চোরের মাথাকে ইডি তারা এই ব্যাপারে ফাইনাল কল পাবে কিনা, আজকে সেই সংক্রান্ত বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা যেটা জানতে পাচ্ছি ইডি সূত্র মারফত, আজকের এই কয়লা চোরের ব্যাপারে একটা ফাইনাল কল দিতে পারেন রাহুল নবীন। সে কারণে কালীঘাটে কাঁপুনি শুরু হয়েছে যে কয়লা চোরের মাথা যে এ রাজ্যে রয়েছে, সেই কয়লা চোরের মাথার ব্যাপারে ইডি ফাইনাল একটা সিদ্ধান্ত নেবে। এই ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে রাহুল নবীন তিনি আজকে এই সংক্রান্ত বিষয়ে যে আধিকারিকরা তদন্ত করছেন তাদেরকে কি ফাইনাল কল দিয়ে যাবেন, এই বিষয় নিয়ে আমাদের নজর রয়েছে। আজকে সিজিও কমপ্লেক্সের দিকে আমাদের নজর থাকবে, সারাদিন আমাদের সিজিও কমপ্লেক্সের দিকে নজর থাকবে যে সেই ব্যাপারে রাহুল নবীন ঠিক তিনি কি কল দিয়ে যান। এবং তারপরে এই পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা এখনো বলছি যে পশ্চিমবাংলার রাজনীতিতে ফেব্রুয়ারি মাসটা খুব গুরুত্বপূর্ণ। এই ফেব্রুয়ারি মাসে আমি বিগত 1 মাস ধরে কথা আমি আপনাদেরকে বলে আসছি যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহটা চলে যাবে এই যে বিধানসভার যে অধিবেশন, সেই অধিবেশনের একটা সময় 5ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা যা জানতে পাচ্ছি, এই 5ই ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভার অধিবেশনটা যাবে, যেটা মমতা ব্যানার্জির শেষ অধিবেশন। সেই শেষ অধিবেশন চলে যাওয়ার পর এই রাজ্যে একটা বড় পদক্ষেপ ইডি করতে পারে। আমরা এটা বিগত 1 মাস ধরে আমি লাগাতার এটা বলে আসছি। এবং দেখবেন গতকাল 58 কোটি টাকা, সুজয়, এই 58 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে। 5 জনের সম্পত্তি, তার মধ্যে একটি ভিলা আছে। এটাও আমরা বলে রাখি, আপনাদেরকে জানিয়ে রাখি, সেই ভিলার মালিক যে সে মানুষ নন। মনে করা হচ্ছে কয়লা চোরের পান্ডা বেআইনি ভাবে সেই ভিলা কিনে রেখেছিল। সেই ভিলা গতকাল বাজেয়াপ্ত হয়েছে। আরো বহু বিস্তারিত তথ্য, 58 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। আমরা সেই সংক্রান্ত বিষয়ে খবরও গতকাল 1 ঘন্টা হইচইতে দিয়ে দিয়েছি, যারা সেটা দেখেননি তারা দেখে নেবেন। আর আমরা যেটা বুঝতে পারছি যে আজকের যে মেগা বৈঠক, ম্যারাথন বৈঠক চলবে সিজিও কমপ্লেক্সে, তার মধ্যে 3টে গুরুত্বপূর্ণ বৈঠক। প্রথম বৈঠক গ্রিন ফাইল সংক্রান্ত, দ্বিতীয় বৈঠক আইপ্যাক সংক্রান্ত, তৃতীয় বৈঠক
কয়লা সংক্রান্ত এই 3টে বৈঠকে রাহুল নবীন ফাইনাল কল দিয়ে যেতে পারেন। আমাদের তাই সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। আর আমি আমার সমস্ত দর্শকদেরকে বলবো, গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা যে প্রয়াস চালিয়ে যাচ্ছি লাগাতার 2 বছর ধরে, গীতার পিভিসি কার্ডে গীতা উপনিষদ আপনারা এটা জানেন, এর মূল্য মাত্র 120 টাকা। এইখানে স্ক্যানার আছে, স্ক্যান করলে গীতা শুনতে পাবেন, দেখতে পাবেন। যারা এটা সংগ্রহ করতে চান 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম, ঠিকানা, পিনকোড আর ফোন নাম্বার দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা 2026 সনাতনী উৎসব করব 2 দিন ধরে কলকাতাতে। তার জন্য আমরা সদস্য পদ সংগ্রহ করছি, বিনামূল্যে সদস্য পদ দেওয়া হচ্ছে। যারা আমাদের 2026 সনাতনী উৎসবের সদস্য পদ গ্রহণ করতে চান তারা আমাদের কাছ থেকে আমাদের সঙ্গে সত্ত্বর যোগাযোগ করুন। ওই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের সদস্য পদ গ্রহণ করুন। 2026-এ আমরা সনাতনী উৎসব করব, সেই সনাতনী উৎসবের সদস্য পদ আমরা দিচ্ছি। যারা সদস্য পদ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর অবশ্যই আমাদের নিউজ নয়া ভারত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নিউজ নয়া ভারত চ্যানেল আপনার কথা বলে, সবার আগে আপনার মনের কথা আপনার কাছে পৌঁছে দেয়, তুলে ধরে গোটা রাজ্যের মানুষের কাছে। আপনারা নিউজ নয়া ভারত চ্যানেল দেখতে থাকুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নমস্কার, ভালো থাকবেন।